আজ আমার অফিসের প্রথম দিন, আর আজকে আমি লেট। আজকে রাস্তা অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট। যাই না আজকে কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কলিগদের সাথে পরিচিত হলাম, পরে নিজে ডেস্কে বসলাম। বসতে না বসতে পিয়ন আসলো আর বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসতে পারি? আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার অবস্থা কি হবে। তো আপনার নাম কি? ফিরোজ হাসান। তো আজকে আপনার অফিসে প্রথম দিন, আর আজকে আপনি লেটের কারণ কি? সরি ম্যাডাম, আজকে রাস্তা অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম। যান, ম্যানেজার সাহেব থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে যে যেতে নিব তেমনি চেয়ারের সামনে আমার পায়ে ধাক্কা লাগে। আমি ব্যথা চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম। বলেই যে ম্যাডামের দিকে তাকালাম, আমি পুরোপুরি অবাক। কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্কুল লাইফের ভালোবাসা। সাদিয়াকে আমি স্কুল লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কোনো দিন বলতে পারিনি, কারণ সাদিয়া অনেক রাগী, তাই ওকে বলার সাহস কখনো হয়নি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখিনি। কিন্তু শুনেছিলাম সাদিয়ারা নাকি ঢাকায় চলে গেছে। আজকে অনেক বছর পর সাদিকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? সাদিয়া, তুমি? কি হলো, কিছু বোঝালেন না তো? সাদিয়া তার নরম হাত দিয়ে প্রচন্ড গতিতে আমার গালে একটা থাপ্পড় মারলো। আজকে নিয়ে 2বার সাদিয়া আমার গালে থাপ্পড় মারলো। আপনারা আবার ভাইবেন না আমি কোনো লুচ্চামি করেছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম, মানে মেয়েটি আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথা থেকে যেন সাদিয়া আসলো, আর আমার গালে প্রচন্ড গতিতে একটা থাপ্পড় মারে আর বলে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্চামি করবি না। তখন মেয়েটি আমার সাথে ছিল। সে বলল, সাদিয়া, তুই ভুল বুঝছিস, আমি শুধু ওর সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আমি যার সাথে কথা বলতেছিলাম তার নাম সাইমা। সাইমা কথাটি বলতে না বলতে এবার সাইমার গালে একটা ঠাস করে থাপ্পড় পড়েছে। ও থাপ্পড় মেরে চলে গেল। তারপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বলেনি, একমাত্র সাদিয়ার ভয়ে। সাদিয়া আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি কখনো ভাবতে পারিনি। আমি সাদিয়ার দিকে কোন দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সাদিয়া বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি, সেজন্য রেসপেক্ট দিয়ে কথা বলুন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ইটস ওকে, যান আর ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নেন। ঠিক আছে ম্যাডাম। বলে চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছে। ওয়াশরুম থেকে নিজে ডেস্কে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি আমার মাথাটা ঘুরে দেখলাম সাদিয়ার ক্যাবিন আমার ডেস্ক বরাবর। আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে, কত অপরূপ সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ সাদিয়া আমার দিকে তাকালো, আর আমি ওর দিকে ভেবার জায়গা খেয়ে গেলাম। মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও উঠে আসতে নিব। তেমনি 4 জন কলিগ আমার সামনে আসলো। তাদেরকে দেখে আমি পুরো অবাক। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্কুল লাইফের বন্ধু মিজান, সাইমা, হাসিব, সোহান। আমি তাদেরকে দেখে অবাক। তখন আমি তাদেরকে বললাম, কিরে কেমন আছিস তোরা? 4 জনকে উদ্দেশ্য করেই বললাম। তারা 4 জন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপর ওদের সাথে অনেক কথা বললাম। চল লাঞ্চ করে আসি। চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে চলে আসলাম। তারপর খাবার অর্ডার করলাম। আজকে অনেকদিন পর 4 বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিলাম। হঠাৎ সাদিয়ার কথা মনে পড়লো। সাদিয়া ক্যাবিনের দিকে তাকিয়ে দেখলাম ওর কাজ করছে। জানি না লাঞ্চ করেছে কিনা, যাই হোক নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস শুরু হলো। আমরা 4 জন বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, সাইমা শোন। বল। সাদিয়ার সাথে তোর কি কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। ও, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি? না এমনি ওদের সাথে কথা বলতেছিলাম। এমন সময় দেখলাম সাদিয়া অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউট ভাই, আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? ভালো কেটেছে, কারণ আমার ভালোবাসাকে অনেকদিন পর আমার কাছে পেয়েছি। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে কেন? না এমনি। নেহি, ডাল মে কুছ তো কালা হ্যাঁ।
বলো কি হয়েছে? পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে আছে, যাও। ঠিক আছে। আম্মু রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে গেছে, তাই আম্মুকে ডাক না দিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজকে অনেক কাজ করেছি। রাতে ভাবি এসে দেখে গেল আর বলল নিচে খাবার টেবিলে আমার জন্য সবাই অপেক্ষা করছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটা কিছু এরকম ছিল। তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে আমার মধুর কথা শুনে আমার কলেজে কেঁপে উঠলো। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু আজকের দিনটা ভালো গেছে। তোকে দিয়ে আমার এমন আশা ছিল না। আমি আবার কি করলাম আব্বু? তুই নিজেদের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলে? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। ঠিক আছে, তোমরা মা ছেলে যা মনে করো তাই করো, আমি কিছু জানি না। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যে রুমে আসতে যাবো তখন ভাইয়ার ডাক। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, বলো। আজকে তো তোর অফিসে প্রথম দিন আসছিল, কোনো সমস্যা হয়েছিল? না, তেমন কিছু হয়নি। আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? বলে নিজের রুমে চলে আসলাম। খাটের উপর শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম। আজকে সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে, কারণ এত বছর পর ভালোবাসা মানুষটাকে কাছে পেলাম, আবার তার হাতে থাপ্পড়ে খেলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, যদি ওর স্কুল লাইফে বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব? আমি তো সাদিয়াকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। উফ, আর নিতে পারছি না। পরেরটা পরে দেখা যাবে, এখন ঘুমাতে হবে, কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি। আমি চাই না কালকেও আমার লেট হোক অফিসে যেতে। তাই ঘুমিয়ে গেলাম। সাদিয়াকে নিয়ে কল্পনা করতে করতে সকাল ভাবে এসে আমাকে ডাকছে। ওই আমার কিউট ভাই, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আমি নিশ্চুপ। কি হলো, অফিসে যাবা না নাকি? সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ঘুমের মধ্যে বিড়বিড় করে কথাগুলো বলছিলাম। ঠিক আছে, তুমি এইভাবে উঠবে না, প্রতিদিন তোমাকে যেভাবে তুলতে হয় সেভাবেই তুলতে হবে। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কে জানি আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে, আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। সামনে তাকে দেখি ভাবি একটা মগ হাতে দাঁড়িয়ে আছে। তখন ভাবিকে বললাম, ভাবি আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছো? আমাকে ছাড়া এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রতিদিনকে আমাকে এভাবে ঘুম থেকে তুলতে হবে? যেদিন তোমার বউ আসবে সেদিন সে তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে। ধুর, আর ভালো লাগে না। উঠে ওয়াশরুমে গেলাম। যে ওয়াশরুমে পা রাখলাম তখন পিছ থেকে ভাবি বলল, আচ্ছা, এই সাদিয়াকে তুমি কি চেনো নাকি? ভাবির মুখে সাদিয়া নাম শুনে আমি যখন আকাশ থেকে মাটিতে পড়লাম। ওয়াশরুমে না গিয়ে ভাবির কাছে আসলাম। কি ভাবি, তুমি কি বলছো? শুনেও না শোনা ভান করে বললাম, সাদিয়াকে। আর তুমি কি চিনো? না, সাদিয়া নাম তো আমি জীবনে শুনি নাই। তাই নাকি? হুম। সত্যি কথা না বললে তোমার ভাইয়ের কাছে বলে দিব। আচ্ছা ঠিক আছে, সত্যি করে বলবো। আগে অফিস থেকে এসে নেই, তারপর। ঠিক আছে, মনে থাকে জানো। আর তাড়াতাড়ি নিচে এসো, সবাই তোমার অপেক্ষা করছে। বলে ভাবি চলে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। অফিসের ড্রেস পরে নিচে আসলাম। সবার সাথে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হতে যাব, তখন বলল, কি ব্যাপার ফিরোজ, তুই তোর গাড়ি করে অফিসে যাচ্ছিস না কেন? আব্বু, আমি আর কিছুদিন পর থেকে গাড়ি ব্যবহার করব। এখন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভালো লাগে। তারপর সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। আজকে বাচ্চা গেল, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলাম। একটু পর দেখলাম আমার বন্ধু সোহান আসতেছে। তখন আমি বললাম, কিরে দোস্ত, কি অবস্থা? ভালো, তোর? ভালো। ওদের তিনজনকে কল করে দেখ ওরা কোথায়। তারপর সোহান ওদেরকে কল করলো। কিছু সময়ের মধ্যে ওরা এসে পড়লো। চল কফি খেয়ে এসে, এখনো সময় আছে। চল। তারপর আমরা সবাই কফি খেয়ে অফিসে আসলাম এবং যার যার ডেস্কে বসে পড়লাম। আজকে আমার পাখিটা এখন পর্যন্ত আসেনি। আমি কাজে মনোযোগ দিলাম। কিছু সময় পর দেখলাম সাদিয়া অফিসে আসলো আর সে সোজা তার ক্যাবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে মনে হয় অনেক কান্না করেছে। আমিও কোনো কথা না বলে নিজে কাজ করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা 5 জন বন্ধু মিলে একসাথে ক্যান্টিনে বসে খাবার খেয়ে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসলাম। সাদিয়ার ক্যাবিনের দিকে তাকিয়ে দেখলাম ও নেই। ভাবলাম হয়তো লাঞ্চ করতে গেছে। বিকেল 5টায় অফিস ছুটি হয়ে গেল। আজকে দুপুরের পর আর সাদিয়ার সাথে দেখা হয়নি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল। তাকে দেখে ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে পড়লাম। রাতে ভাবি এসে খাবার খেতে ডেকে গেল। ফ্রেশ হয়ে নিশ্চয় আসলাম, দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে রুমে চলে যাচ্ছিলাম, তখন ভাবি ডাকলো। আমি ভাবির কাছে এসে বললাম, বলো কি হয়েছে? মানে তুমি আমাকে কিসের জন্য ডাক দিয়েছো সেটা বলো। সেটা তো বলবো, কিন্তু তোমার কাছে না, তোমার ভাইয়ের কাছে।
এটা বলে ভাবি চলে গেল আর বলল, তোমার ভাই ছাদে আছে, তাড়াতাড়ি এসো। কি আর করা, ছাদে আসলাম, দেখি ভাবি ভাইকে বলতেছে, এই শোনো, তোমার ভাই প্রেমে পড়েছে। কি? ঠিক শুনছো, আমাদের নবাবজাদা প্রেমে পড়েছে। ঠিক আছে, আর কার সাথে প্রেম করছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ভাইয়া অনেকটা অবাক হয়ে, ও, তা তো আমি আরো অনেক বছর আগে থেকেই জানি, কিন্তু ও সাদিয়াকে পেল কোথায়? ওরা তো এখান থেকে চলে গিয়েছিল অনেক বছর আগে। এখন আপনাদের বলি যে ভাইয়া কিভাবে সাদিয়াকে চেনে। আমি যেদিন সাদিয়াকে প্রথম দেখেছিলাম ক্লাস 6-এ, সেদিন থেকে সাদিয়াকে ভালোবেসে ফেলি। স্কুল থেকে বাসায় এসে ভাইয়াকে বলি সাদিয়ার কথা, কারণ আমি ভাইয়ার সাথে সবসময় সব কথা শেয়ার করি। ভাইয়া আর আমার সম্পর্ক বন্ধুর মতো ছিল। আমাদের পরিবার সবাই চেনে সাদিয়াকে, কারণ সাদিয়া আমাদের বাসায় অনেকবার এসেছিল। আমি ছাদে আসলাম, ভাই আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি সাদিয়াকে কোথায় দেখেছি। আমি বললাম, আচ্ছা বলো তো, আমি যে কোম্পানিতে চাকরি করি সে কোম্পানির নাম কি? তুই সাদিয়া ইন্ডাস্ট্রিতে চাকরি করছো, তাতে কি হয়েছে? ওই কোম্পানির সাদিয়ার আব্বুর, এখন সাদিয়া ওই কোম্পানির এমডি। ও, তাহলে তুই ওর সাথে কথা বলেছিলি? বলেছিলাম। কথাটা না বলে গুনি মেয়েটা আমাকে থাপ্পড় মারে, হাসতে হাসতে কথাগুলো বলল। ওর আগের মতো এখনো তেমনই রাগি। এতক্ষণ যাবৎ ভাবি আমার আর ভাইয়ের কথা শুনতেছিল। ভাবি বলল, তার মানে তুই সাদিয়াকে ছোট থাকতেই ভালোবাসিস? ভাবি আমাকে কখনো তুই বলে, আবার কখনো তুমি। আর অনেক কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ভাবি এসে আমাকে ঘুম থেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেলাম। এবার চলে গেল 3 মাস। এই 3 মাসে অবশ্যই ভালো নাম অর্জন করেছি। সাদিয়ার ব্যাপারে অনেক কথা জেনে গেছি। সাদিয়া এখন পর্যন্ত সিঙ্গেল, আর সাদিয়া আমার প্রতি একটু দুর্বল হয়েছে, সেটা ওর আচরণ দেখলে বোঝা যায়। তো একদিন নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখন পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম মিটিং রুমে ডেকেছেন। ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি ভাবতেছি আমাকে আবার মিটিং রুমে কেন ডাকলো। তারপর মিটিং রুমে আসলাম। আমি দরজা নক করলাম, ম্যাডাম আসবো? আসুন। আমি ভিতরে ঢুকে পুরো অবাক, কারণ ভিতরে আমার বন্ধুরা বসে আছে, সোহান, হাসিব, সাইমা, মিজান। বসুন, আপনাদের সবার সাথে কিছু জরুরি কথা ছিল, যার জন্য আপনাদের ডাকা হয়েছে। আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট এসেছে, সেটার জন্য আপনাদের 5 জনকে সিলেক্ট করা হয়েছে। কাজটি করতে আপনাদের সবাইকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রামে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যেতে হবে, আর আমাদের কালকের মধ্যে সেখানে যেতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আমরা সবাই একসাথে বললাম, না ম্যাডাম। সবার থেকে বেশি খুশি আমি, কারণ আমাদের সাথে সাদিয়াও যাবে। আজকে আপনাদের ছুটি, আর কাল সকাল 10টায় আমরা রওনা দিব, তো টাইম মতো আসবেন সবাই। এ বলে সাদিয়া চলে গেল। আমরা বন্ধুরা কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাইকে জানালাম যে আমি কালকে অফিসের কাজে চট্টগ্রাম যাচ্ছি। বিকেলে ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে চলে গেল। রাতে ভাই আর ভাবি এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা কি কি যাচ্ছি সেখানে। আমি ভাইয়াকে বললাম আমরা 4 বন্ধু আর সাদিয়া। সাদিয়ার নামটা শুনে ভাই আর ভাবি দুজনে অনেক খুশি হয়েছে। তখন ভাইয়া বললো, দেখ ও রাগটা ভাঙাতে পারিস কিনা। সাদিয়া আমাকে অনেক জ্বালিয়েছে, এখন আমি জ্বালাবো। ঠিক আছে, যা ইচ্ছা করিস, কিন্তু মাত্রার বাইরে কিছু করিস না, কারণ ও অনেক রাগী। তখন ভাবি বলল, এখন নিচে চলো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেতে চলো, আব্বু আম্মু অপেক্ষা করছে। নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। কালকে সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে। সকালে ভাবি এসে ডেকে গেল। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নিচে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে, কারণ এখানে সবাইকে আসতে বলা হয়েছে। আমি অফিসের সামনে এসে পুরো অবাক সাদিয়াকে দেখে। সাদিয়াকে অপরূপ সুন্দর লাগছে। সাদিয়া নীল জামা পরেছে, আর এক হাতে কয়েকটা নীল চুড়ি, আর এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে হালকা ঠোঁটে লিপস্টিক পরেছে। সাদিয়াকে দেখতে নীলপরি নীলাঞ্জনের মতো লাগতেছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আমি এক পলকে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে লোকে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। তাকে দেখি আমার বন্ধুরা। তখন সাইমা বলল, ভাই তুই আজকে কি যাবি, নাকি এইখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবি? সাইমার কথা শুনে আমার সব বন্ধুরা হেসে উঠলো। আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জা লাল হয়ে গেছে। সাদিয়া কি অবস্থায় আরো সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠলাম। শালারা সাদিয়াকে আমার পাশে বসিয়েছে, আমার আরেক পাশে বসেছে মিজান, পিছনের দিকে বসেছে হাসিব আর সাইমা, আর সোহান বসেছে ড্রাইভারের সাথে। গাড়ি চলছে আপন গতিতে। তারপর সাদিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইল ওপেন করে দেখি ওয়ালপেপারে আমার ছোটবেলার ছবি। আমার মনে অনেক আনন্দ লাগছে, কারণ সাদিয়া এখন আমাকে ভালোবাসে। সাদিয়ার মোবাইলটা ওর ব্যাগে রেখে দিলাম। তারপর আমি সাদিয়াকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো। লাঞ্চ করার পর আমাদের জার্নি শুরু হয়। অবশেষে কয়েক ঘন্টা পর আমরা চট্টগ্রাম পৌঁছালাম। আমরা সবাই একটা বাড়ির সামনে নামলাম।
সামনে থেকে নেমে একটা মেয়ে এসে কিছু কথা বলল। মেয়েটা দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখলে ক্রাশ খাবে নিশ্চিত। তারপর একে একে ম্যাডাম আমাদের পরিচয় করিয়ে দিলেন আর বললেন আমরা এখানে যে কোম্পানিতে কাজ জন্য এসেছি সে কোম্পানির ম্যানেজারের মেয়ে। মেয়েটির নাম হচ্ছে রোজা। রোজা বলল আমরা সবাই এই কয়দিনে এই বাসায় থাকবো। রোজা আমাদের একে একে আমাদের রুম দেখিয়ে দিল। বাসাটা অনেক বড়, তাই সবার রুম আলাদা। আমার রুমের পাশের রুমটা রোজার। আমি রুমে ঢুকলাম, রুমটা অনেক গোছানো, দেখে ভালো লাগলো। তারপর চলে গেলাম ওয়াশরুমে। ঝর্ণার নিচে পানি ছেড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম, অনেক ক্লান্ত লাগছিল। ফ্রেশ হয়ে রুমে এসে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। ছাদটা অনেক বড়, এক পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ পিছনে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? কিছু না, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে চলে আসলাম। ও, কিছু সময় পর সাদিয়াও ছাদে আসলো, এসে বলল এখানে কি করছেন আপনারা? পিছনে তাকিয়ে দেখি সাদিয়ার চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কিছু না ম্যাডাম, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে আসছিলাম। আমি তাহলে নিচে গেলাম ম্যাডাম, আমার কাজ আছে। এ বলে রোজা নিচে চলে গেল। ম্যাডাম আমার পাশে দাঁড়ালো। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। রাতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে তাদের সাথে আড্ডায় জয়েন করলাম। কিছু সময় পর সাদিয়া বলল কাল থেকে অফিসে যেতে হবে, সকাল 9টায়। আমরা বললাম ঠিক আছে ম্যাডাম। তারপর ডিনার শেষ করলাম, তখন সবাই মিলে আড্ডা দিতে বসলাম। কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে, অনেক ভালো লাগছিল, কিন্তু সাদিয়াকে চালাতে হবে, তাই সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তা আমার বন্ধুরা খেয়াল করেছে। তখন সাদিয়া উঠে তার রুমে চলে গেল। আমি সেখানে খেয়াল না করে আড্ডা দিতে বসে থাকলাম। রাত 11টা বাজে। আমরা সবাই যার যার রুমে চলে এলাম, ঘুমাতে হবে, কালকে আবার অফিসে আছে। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কাল থেকে সাদিয়াকে কিভাবে জ্বালাবো। কিছু সময় পর ঘুমিয়ে গেলাম। সকালে রোজা এসে ঘুম থেকে ডেকে তুললো। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নাস্তা করে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে চলে আসলাম। আমাদের যে কাজের জন্য এখানে আসা সে কাজ করা শুরু করে দিলাম। এভাবে আর 5টা দিন চলে গেল। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছিলাম তা শেষ হয়ে গেল। আমরা সবাই অনেক খুশি। তারপর সবাই বাসায় চলে আসলাম। এই কয়েকদিন রোজা অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ সে আপনি থেকে তুমি বলা শুরু করে দিয়েছে আর আমাকে তুমি করে বলছে। এই কয়েকদিনে সাদিয়াকে অনেক ইগনোর করেছি। অনেকবার কথা বলতে আসছিল সে, কিন্তু আমি কোনো কথা বলিনি। সাদিয়া এসে দাঁড়িয়ে আছি, পিছন থেকে রোজা বলল কি করছো এখানে? তেমন কিছু না। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কিভাবে যে বলি। সমস্যা নেই, যা বলো বলে ফেলো। না কিছু না, এমনি আর কি। আমার কিছু বললাম না। কিছু সময় পর সাইমা এসে ডেকে গেল ডিনার করার জন্য। আমি আর রোজা একসাথে নিচে আসলাম, খাবার টেবিলে গিয়ে বসলাম। সাদিয়া বলল তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমরা সবাই আগ্রহ নিয়ে সাদিকে জিজ্ঞাসা করলাম কি? আমাদের প্রজেক্টটা ভালোভাবে শেষ হওয়ার কারণে আমরা আরও 5 দিন এখানে থেকে এনজয় করব। আর কালকে আমরা যাচ্ছি কক্সবাজার। আগামী 5 দিন সেখানেই থাকবো। সবাই অনেক খুশি হলো। তারপর খাবার খেয়ে আড্ডা দিতে বসেছি। আমি ওদেরকে বললাম আমার ভালো লাগছে না, তাই আমি রুমে চলে আসলাম। আজকে অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছালাম। সেখানে একটি হোটেলে আমাদের রুম বুক করা হলো। রুমে এসে ফ্রেশ হয়ে সবাই আবার নাস্তা করতে চলে আসলাম। রুমে এসে বসলাম, তখন সাইমা রুমে আসলো। কিরে দোস্ত, তুই এমন করছিস কেন? আমি এখন আবার কি করলাম? মানে তুই না সাদিয়াকে ভালোবাসিস, তাহলে তুই ওকে এমনভাবে ইগনোর করছিস কেন? ভালোবাসি তো, কিন্তু কিভাবে বলবো? তুই বল, তুই তো জানিস সাদিয়া কেমন। বুঝলাম, তুই এক কাজ করে দেখতে পারিস, তবে সাদিয়া তোকে ভালোবাসে নাকি। কি? সাইমা আমাকে যা বলছে তা আপনাদের কিছু সময় পর জানানো হবে। সাইমা চলে গেল, আমিও কিছু না ভেবে বাইরে চলে আসলাম। বিকেলে সবাই একসাথে বের হলাম, ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই সবাই সাগরের পাড়ে আসলাম। সবাই একসাথে হাঁটছি। আমি সাদিয়াকে বললাম সাদিয়া, তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা? এমন সময় সাদিয়ার মোবাইলে কল আসলো। আর সাদিয়া কল ধরে যা বললো তা শুনে আমরা সবাই অবাক। মোবাইলে কল করার লোকটাকে বলল জান বলো, কেমন আছো তুমি? সাদিয়া মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল। আমার চোখটা পানিতে ভরে গেল। হঠাৎ রোজা বলে উঠলো ফিরো, চলো আমরা ওই পাশে যাই। রোজা কথাটা বলতে না বলতেই সাদিয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। আমি বললাম ঠিক আছে চলো। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রোজাকে নিয়ে অপর দিকে চলে আসলাম, কিন্তু ভালো লাগছিল না। তাহলে কি সাদিয়ার জীবনে অন্য কেউ এসে গেছে? হঠাৎ রোজা বলল ওই জায়গাটায় গিয়ে বসি। ঠিক আছে চলো। আমি আইসক্রিম খাবো, তুমি খাবে? না, তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসছি। আইসক্রিম এনে রোজার হাতে দিলাম। রোজা, আমাকে একটা হেল্প করতে পারবে? বলো কি হেল্প? বলো, তোমার জন্য সব করতে পারবো। রোজা আমার সাথে ভালোবাসা অভিনয় করতে পারবে প্লিজ? মানে
কি বলতে চাইছো তুমি? আমি সাদিয়াকে ভালোবাসি। জানি না ও আমাকে ভালোবাসে নাকি, তাই সবার সামনে একটু প্রেমের অভিনয় করব, যেন আমরা প্রেমিক প্রেমিকা। হঠাৎ খেয়াল করলাম রোজার হাসি মুখটা ফ্যাকাশ হয়ে গেল, বুঝলাম না কেন। ঠিক আছে, আমি রাজি। তখন আমার বন্ধুরা আসলো, তারপর সবাই বসে বসে সূর্য অস্ত দেখা যাচ্ছে তা দেখলাম। সবাই খুব খুশি ছিল, কিন্তু একদম খুশি ছিল না, সে হলো আমি। কিছু সময় পর সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সেখানে সবাই অনেক এনজয় করলাম। ডিনার করে রুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণা নিচে বসে পড়লাম। অনেক কান্না আসতেছে। ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে সাদিয়া ছবি দেখতে লাগলাম। কত মায়াবী লাগছে সাদিয়াকে। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এভাবে আরো একদিন চলে গেল। এখন সবাই ভাবছে রোজার সাথে আমার কিছু চলছে, কিন্তু সত্যটা কি তা শুধু আমি আর রোজা জানি। সারাদিন সবাই অনেক মজা করলাম, কিন্তু বিকেলবেলা এমন কিছু ঘটবে তা কেউ আশা করতে পারিনি। বিকেলবেলা আমরা সবাই সমুদ্র পাড়ে হাঁটছি, কিন্তু হঠাৎ রোজা আমার সামনে হাঁটু করে বসলো আর বলতে লাগলো, ফিরোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোজার কথাগুলো বলতে না বলতেই ঠাস ঠাস করে এমনভাবে 4টা থাপ্পড় এসে গালে পড়ে। থাপ্পড়গুলো অনেক জোরে পড়ায় মাথাটা ভন ভন করে ঘোরাচ্ছে। সামনে তাকে দেখি থাপ্পড়গুলো আর কেউ না, সাদিয়া এসে মেরেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া কান্না করতে করতে বলতে লাগলো, তোকে অনেক ভালোবেসেছিলাম, আর তুই ছি, ছোট বলে তোকে যেদিন ছেড়ে চলে গিয়েছিলাম সেই দিন অনেক কান্না করেছিলাম। ভেবেছি তোকে আমি হারিয়ে ফেলেছি। তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি। সেদিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল। সেদিন রাতে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম, তোকে থাপ্পড় মেরেছিলাম তাই। আবার খুশিতেও, কারণ আল্লাহ তাআলা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব, কিন্তু তুই তো আমার সাথে কথাও বলতি না। হঠাৎ নতুন প্রজেক্ট আসে, তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে নিয়ে গিয়ে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এসে আমাকে একবারও ইগনোর করেছিস। ভেবেছিলাম হয়তো অভিমান করেছিস, তাই কক্সবাজার আসার প্ল্যান করি। ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে লুচ্চামি করছিস। আর কখনো আমার সামনে আসবি না। আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ। বলে সাদিয়া কান্না করতে করতে চলে গেল। সাদিয়ার পেছনে আমার বন্ধুরাও চলে গেল, যদি কোনো সমস্যা হয় তাই। আমি সেই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমি কি করলাম? যে মেয়েটা আমাকে এত ভালোবাসে আমি তার পরীক্ষা নিচ্ছিলাম। ও, আপনার তো বলাই হয়নি সেদিন সাইমা আমাকে যা বলেছিল। তাহলে শুনুন ফ্ল্যাশব্যাক। শোন, মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না। তাই তুই এক কাজ কর, সাদিয়ার সামনে অন্য মেয়েদের সাথে থাকবি, কথা বলবি, তাহলে দেখতে পারবি সাদিয়া তোকে ভালোবাসে নাকি। যদি একটু বেশি হয়ে যায়, কারণ তুই তো জানিস সাদিয়া কেমন রাগী মেয়ে। বেশি কিছু হলে আমি আছি তো। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। বাইরে এসে সাইমার কথাগুলো ভাবছিলাম, হঠাৎ কাঁধে কারো স্পর্শ। পিছনে তাকে দেখে রোজা। রোজা বলল, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? এখানে কি করছো? না, কোনো সমস্যা নেই। তারপর রোজা সেখান থেকে চলে যায়, আর আমি আমার রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম। বাকি কথা তো আপনারা জানেনই। সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম, কেন ওর ভালোবাসা পরীক্ষা নিতে গেলাম। মেয়েটা আমাকে কত ভালোবাসে আর আমি বুঝতে পারলাম না। অনেক কান্না করলাম। আমার ভুলের কারণে আজ কেমন হলো। অনেক লেট করে হোটেলে আসলাম। নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে, সাদিয়া আর রোজা ছাড়া। হঠাৎ ঠাস করে সোহান আমাকে একটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, কেন এমন করছিস ওর সাথে? ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো, তাই তো ও কোনো মেয়ের সাথে তোকে মিশতে দিত না। তারপরও তুই বুঝলি না? সোহান একসাথে কথাগুলো বললো। আমি সোহানকে জড়িয়ে ধরে বললাম, ভাই বিশ্বাস কর, আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে। তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না? সরি দোস্ত, আমি আর এমন করবো না। সাদিয়াকে বল না একবার আমার সাথে কথা বলতে। সাদিয়া তো বিকেল থেকে এসে রুমে ঢুকেছি আর বের হয়নি। ওকে অনেক ডেকেছি, তবুও কোনো কাজ হয়নি। কথাটা শোনা মাত্র আমি দৌড়ে সাদিয়ার রুমের সামনে দাঁড়িয়ে অনেকবার ডাকলাম, কিন্তু দরজা খোলো না। বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা। সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। ভোর রাতে সাইমা, সোহান, হাসিব, মিজান ওরা সবাই ঘুমিয়ে গেছে। সকালে সবার ঘুম থেকে ওঠার আগে আমি সাদিয়ার রুমের সামনে আসলাম। আধা ঘন্টা লাগে দরজা নক করলাম। তারপর সাদিয়া এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দেখে আমার চোখে কান্না এসে পড়লো। ও মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে। চেহারা একদম বাজে দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ ওর হাতের দিকে খেয়াল করলাম, ওর হাতে জামা কাপড়ের ব্যাগ। মনে হচ্ছে ও এখান থেকে চলে যাবে। আমার ভাবনা কাটিয়ে সাদিয়া বলল, একটু সাইড হয়ে দাঁড়ান, আমি বের হব। আমার ওর চলে যাওয়ার কথা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। রাগে ওর হাত ধরে ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। সাদিয়া ভয়ে চুপ থেকে আসে, এটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে।
কোথায় যেতে চাচ্ছিলে? কিছুটা ধমক সরেই বললাম। কি হলো, এমন মরা কান্না করছে কেন? কেউ কি মারা গেছে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। সাদিয়া, তুমি কালকে যা দেখেছো সব ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও। প্লিজ আপনি এখান থেকে চলে যান। কান্না করতে করতেই বলল। সাদিয়া প্লিজ একটু সময় দাও আমাকে বোঝানোর, প্লিজ একটু সময়। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন। ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলতে চাই, তুমি অনেক বড় ভুল করছো। কান্না করতে করতে চলে আসলাম, রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে। ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে গেলাম। সব জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসলাম। কি হয়েছে? তুই তোর জিনিসপত্র গুছিয়ে নিলি কেন? সব দোষ আমার জন্য হয়েছে। চল, সব এখন আমি ঠিক করে দেব। না রে দোস্ত, একটু সমস্যা হয়েছে তাই চলে যাচ্ছি। ভুলে যাস না আমরা তোর বন্ধু, আমাদের কাছে তুই মিথ্যা কথা বলছিস। সব হারামিগুলি এসে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত এখন আমার যেতে হবে, প্লিজ আমাকে যেতে দে। অনেক বোঝানোর পর ওরা আমাকে ছাড়লো। দেখলাম সাইডে রোজা দাঁড়িয়ে আছে। রোজা, তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ। আর দেখা না হতেও পারে। চলে আসলাম সেখান থেকে। বুকটা অনেক ব্যথা করছে, অনেক কষ্টে বাসে উঠলাম। অঝরের চোখে পানি পড়ছে, যেন কান্নার বাঁধ ভেঙে গেছে। অপরদিকে সাদিয়া কারো কথা না শুনে বের হয়ে গেল। অনেক কষ্টে বাসায় আসলাম। বাসা কলিং বেল চাপতে ভাবি এসে দরজা খুলে দিল, আমাকে দেখে জড়িয়ে ধরলো। বাসার ভিতরে ঢুকলাম। কেমন আছো ভাবি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল, এখন তুই এসে পড়েছিস, এখন সবাই ভালো থাকবে। হঠাৎ ভাবি আমার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে ফিরোজ, তোর অবস্থা এমন কেন? মনে হয় রাতে ঘুমাস না, কান্না করিস? আরে না, কি যে বলো, তোমাদের থেকে অনেক দূরে ছিলাম, আবার জার্নি করে এসেছি তাই আমার দেখাচ্ছে। ফিরোজ, আমি তোকে সত্যি কথা বলতে বলেছি। আরে কিছু না, তুমি বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে হয়তো ঘুমোচ্ছে। ঠিক আছে ভাবি, আমি ওর রুমে চলে গেলাম। ভিতরটা কেমন জানি লাগছে। ওয়াশরুমে চলে আসলাম, ঝর্ণা পানি ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। মন চাচ্ছে চিৎকার করে বলতে, কেন হলো আমার সাথে এমনটা। ঘন্টাখানিক পর রুমে এলাম, অনেক ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে গেলাম। রাতে খাবার খেতে ভাবি ডেকে গেল, কিন্তু ভালো লাগছিল না তাই যাইনি, আবার ঘুমিয়ে গেলাম। অনেকটা ক্ষুধা লাগছে, কারণ গতকাল থেকে কিছু খাইনি। ঘরের দিকে তাকে দেখি ভোর 4টা বাজে। ভাবির রুমের সামনে গিয়ে দু একবার ডাক দিতেই ভাবি দরজা খুলে দিল আর বলল, আমি জানতাম তোমার খিদে লাগবে, তাই তোমার খাবার ফ্রিজে রেখে আসছিলাম, চলো এখন। থ্যাংক ইউ ভাবি। তারপর ভাবি আমাকে খাবার গরম করে দিল। ভাবি আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে খাইয়ে দিবে? ঠিক আছে। ভাবি আমাকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ ভাবি আমাকে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা? সেখানে কি হয়েছিল আমি সব জানতে চাই। ভাবি আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ জোর করো না, বলে চলে আসলাম সেখান থেকে। এভাবে আরো 2 দিন কেটে গেল, কারোর সাথে কোনো প্রকার কথা বলিনি। ভাবি খাবারের জন্য ডাকলে খেতাম না। রাতে ছাদে বসেছিলাম, হঠাৎ ভাইয়া ভাবি আসলো। ভাই আমাকে জিজ্ঞেস করলো এখানে কি হয়েছিল। ভাইকে সব করে বললাম। ভাই আমাকে একটা জোরে থাপ্পড় মারলো। বলেছিলাম না বেশি কিছু না করতে, তারপরও কেন করলি? আমি নিশ্চুপ। যা হবার তা হয়ে গেছে, এখন সামনে কি করবি সেটা চিন্তা কর। কাল থেকে প্রতিদিন অফিসে যাবি, আমি আব্বুকে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে। তা এখন অনেক রাত হয়ে গেছে, রুমে যা। ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল 1 বছর। নিজে ক্যাবিনে বসে কাজ করছি, আমার সব ভাই আসলো আর বলল, ফিরোজ আমাকে একটা হেল্প করে দিতে পারবি প্লিজ? বলো কি হেল্প? তোর রুহিকে একটু শপিং করতে নিয়ে যাবি প্লিজ ভাই? না করিস না, আমার জরুরি একটা মিটিং আছে, প্লিজ যা না। না আমি পারবো না। প্লিজ মানা করিস না। ঠিক আছে যাব, কিন্তু টাকা তুমি দিবে? ঠিক আছে বলে ভাইয়া মানিব্যাগ থেকে একটা কার্ড দিল। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় কয়েকবার কলিং বেল বাজাতে ভাবি সে দরজা খুলে দিল। তোমার ভাই আমাকে কল করে বলে দিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে বলে নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ভাবি আমার কলেজটা কোথায়? নিজেও দাদুর কাছে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল। ভাবি মিহিকে কোলে নিয়ে হাঁটছে আর আমি শপিং ব্যাগ নিয়ে। হওয়ার সামনে একটা মেয়ে আসলো আর এসেই ঠাস করে একটা থাপ্পড় মারলো। মেয়েটাকে দেখে আমি পুরো অবাক, কারণ মেয়েটি ছিল ছায়ামা। ওই কুত্তা, কোথায় ছিল এই কয়দিন? আর তুই আমার কল মেসেজের রিপ্লাই দিচ্ছিস না কেন? আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, রাগেশ কেন? আগে বল তুই কেমন আছিস? আগে তুই আমার কথার জবাব দে আমাকে ছাড়িয়ে। এমনি আর কি। তুই আমার উপর রেগে আছিস তাই না? আরে না, তোদের উপর রেখে থাকবো কেন? তুই তো আমার কিউট একটা কুত্তি বান্ধবী। এখন বল কেমন আছিস, আর বাকি সবাইগুলো কেমন আছে? ভালো আছি, আর বাকিগুলোও ভালো আছে। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই? হয়েছিল, কথা বলতে গেলে থাপ্পড় ফ্রি পাইতাম। সরি দোস্ত, আমার জন্য তোদের এমন হয়েছে। বাদ দে। তোর সাথে মেয়েটাকে?
আমার আপুর মতো ভাবি। ভাবির সাথে ছাইমা পরিচয় করে দিলাম। চল কফি খেয়ে আসি, তোকে একটা গুড নিউজ দেবো। আমরা সবাই কফি খেতে আসলাম। হঠাৎ ছাইমা বলল, ফিরোজ, আগামী সপ্তাহে আমার বিয়ে। কি আগামী সপ্তাহে তোর বিয়ে? আর তুই আজকে আমাকে বলছিস? ছাইমা আমার কথা শুনে রেগে গিয়ে বলল, আর একবার বললে তোর সব দাঁত ফেলে দিব। তোকে কত কল করেছি, একটা কলও ধরিস নাই। এখন আবার বলে আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা সরি, এখন তো বল তোর মতো পেতনি কার গায়ে চাপলো? দেখ, আমাকে রাগাস না, ছেলে তোর থেকে বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তো ভালোই। শোন, তুই কিন্তু বিয়ের কিছুদিন আগে চলে আসবি, না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসবো। সাইমার সাথে আর কিছু কথা বলে বাসা চলে আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে যেতে লাগলো দিন। এর মধ্যে সাইমা আমাকে অনেকগুলো কল করেছে, কাল ওর বিয়ে, আর আমি এখন পর্যন্ত আসিনি। সারাদিন পরে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইমার বাসার উদ্দেশ্যে। কিছু সময় পরে এসে পৌঁছালাম। আর বন্ধুরা আমাকে এসে জড়িয়ে দিল, কারণ আজকে অনেকদিন পর আবার আমাদের দেখা হচ্ছে। সাইমা বাবা মায়ের সাথে কৌশল বিনিময় করলাম। আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞাসা করলাম সাইমা কোথায়। সাইমার রুমে। আমি আর আমার বন্ধুরা মিলে সাইমার কাছে গেলাম। সাইমা অনেকক্ষণ সময় লাগিয়ে ঝাড়ি দিল, অনেক কষ্টকে শান্ত করলাম। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করলাম। কিছু মেয়ে এসে সাইমাকে স্টেজে নিয়ে গেল গায়ে হলুদ দিতে, আর আমরা চারজন বন্ধু মিলে আড্ডা দিতেছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় আটকে গেল। সাদি একটা ছেলের সাথে হাত ধরে কথা বলছে। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল। হঠাৎ হাসিব বলল, দোস্ত রাগ করিস না, ওটা সাইমার কাজিন। আমি আর কিছু বললাম না। এভাবে আজকে দিনটা চলে গেল। রাত 10টায় ছাদে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদে এক কোণে বসে কান্না করতেছে। মেয়েটার সামনে গিয়ে দেখি এটা সাদিয়া। কি হয়েছে তোমার, কান্না করছো কেন? আমার কথা শুনে সাদিয়া কেঁপে উঠলো। সাদিয়া কিছু না বলে আমার পাশ কেটে চলে যেতে লাগলো। আমি সাদিয়ার হাত ধরে ফেললাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। সাদিয়াকে একটা হ্যাসকার টান দিয়া আমার সামনে আনলাম। আমি বললাম না তোমার সাথে আমার জরুরি কথা আছে? কিছুটা ধমকে সুরেই বললাম। আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আজকে অনেকদিন পর তৃপ্তি পেলাম সাদিয়াকে থাপ্পড় মেরে। এখন চুপচাপ আমার কথা শুনবি। তার আগে যদি তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে। আমি বলতে লাগলাম, আমি যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার এই রাগের ভয়ে আমি তোমাকে বলতে পারিনি। আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো? শুধু তোমার জন্য। অবশ্য প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছো, এটা অনেক কষ্ট হয়েছিল। অনেকদিন তোমাকে আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কোনোদিন সাহস হয়ে ওঠেনি। যেদিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো, সেদিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে, আর আমার কথাটা আজ পর্যন্ত শোনোনি। তাই আমি রোজা সাইমা একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো কিনা। তুমি সেদিন আমার কথা শুনলে না, তুমি তোমার কথাটা আটকে ছিলে, আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে। এই একটা বছর কত কষ্ট করে কাটিয়েছি, অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি প্রতিবারই অপমান করে তাড়িয়ে দিয়েছো। আর না, আমি এত বেহা হয়ে যাইনি যে এখনো তোমার সাথে অপমান সহ্য করবো। ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না বলে চলে আসলাম। সাদিয়া বসে কান্না করতে লাগলো। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে সাদিয়া এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সাইমার সাথে 4 জন মেয়ে আসলো। সাইমা আমাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিল। সাইমা চলে গেল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাদের বিপরীত পাশে দেখলাম সাদিয়া আমাদের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলাম। অনেক সময় আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এর মধ্যে শুনি বর চলে আসছে। আমি আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম বরকে একটু ভয় দেখানোর। আমরা 4 জন মিলে বরের সামনে গেলাম। বরের সামনে আমি বন্ধুদের উদ্দেশ্যে বললাম, ওই তোরা ওকে সাইডে নিয়ে আয় তো, ওকে আজ মেরে ও লাশ নদীতে ফেলে দেবো। ও আমার ভালোবাসাকে বিয়ে করতে এসেছে। ভাই আপনারা কারা আর আমার সাথে এমন করছেন কেন? তোর সাহস তো কম না, তুই আমাদের উপর কথা বলিস। সরি ভাই, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হঠাৎ আমাদের পেছন থেকে সাইমা বলে উঠলো, কি রে, তোরা এখানে কি করছিস? আমরা সবাই একসাথে উত্তর দিলাম, কিছু না, তো বরের সাথে কথা বলছিলাম। তোদেরকে আমার চেনা আছে, তোরা কেমন? আরে তোর বরকে জিজ্ঞেস কর, দেখ আমরা কেউ কিছু বলেছি কিনা। ভাই তুমি বলো, আমরা তোমাকে কিছু বলেছি কিনা। ঠিক আছে বাদ দে, এখন তোদের সাথে ওর পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে শুভ, আমার হবু স্বামী, মানে কিছু সময়ের মধ্যে হব আর কি। আমাদের সাথে ওর বড় পরিচয় করে দিল। সাইমা ওর স্বামীকে উদ্দেশ্য করে বলছে, ওরা যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। আমরা সাইমা আর ওর বরের সাথে কিছু সময় ফাজলামি করলাম। কিছু সময়ের মধ্যেই সাইমার বিয়ে হয়ে গেল। আজকে অনেকবার সাদিয়া কথা বলতে আসছিল, কিন্তু ওর উপর একটু বেশি রাগ হয়ে গেছে, তাই কথা বলিনি। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই কি যেন নিয়ে কথা বলছে। আমাকে দেখে চুপ হয়ে গেল। আমি আর কিছু না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ ভাইয়া বলল,
ফিরোজ, আজকে বিকেলে তুই মালয়েশিয়া যাচ্ছিস। আমি ভাইয়ের কথা শুনে বাইরের দিকে তাকিয়ে রইলাম। ভাই আবার বলতে শুরু করলো, মালয়েশিয়ায় আমাদের মেন অফিস আছে, সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে। কিন্তু আমি কেন? কারণ আমার একটা জরুরি মিটিং আছে, আর আব্বুর বয়স হয়েছে, তাই আব্বু যেতে পারবে না, তাই তোকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু কয়দিনের জন্য যেতে হবে? 4 দিনও লাগতে পারে, আবার 5 দিনও। আর আজকে বিকেল 5টায় তোর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। খাবারটা শেষ করে রুমে চলে এলাম। ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে, আমি বসে পাবজি খেলছি। এভাবে কিছু সময় চলে গেল। দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর ভাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম মালয়েশিয়ায়। অফিসের ম্যানেজার আমাকে নিতে আসলো। এভাবে চলে গেল 3 দিন। কালকে বাংলাদেশে আবার চলে যাব। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছালাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি পরিবারের কেউ নেই। হঠাৎ ড্রাইভার আমার সামনে এসে বলল, চলেন স্যার, আপনাকে নিয়ে মেতে বড় স্যার আদেশ করেছে। আমি কিছু না বলে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে, তার আপন করে দিয়ে। এর মধ্যে আমি বাসায় অনেকবার কল করেছি, কিন্তু কেউ কল রিসিভ করেনি। মনের ভিতর কেমন যেন একটা সন্দেহ সৃষ্টি হলো। কিছু না ভেবে কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। কিন্তু বাসায় পৌঁছে আমি পুরো অবাক। পুরো বাসা ডেকোরেশন করা। আমি ভাবতে লাগলাম আজকে কি এমন যে এত আয়োজন করা হলো। বাসায় কলিং বেল বাজাতে ভাবি সব দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে? আব্বু আমার কাছে জিজ্ঞাসা করো, জানতে পারবে। আব্বু আম্মু কোথায়? তারা তাদের রুমে আছে। আমি আর কোনো কথা না বলে আব্বু আম্মুর রুমে চলে আসলাম। আমার মনে একটা খটকা লেগে আছে। রুমে গিয়ে দেখি আব্বু আম্মু ভাইয়া বসে আছে, কি নিয়ে যেন কথা বলছিল। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। রুমে ঢোকা মাত্র ভাইয়া জিজ্ঞেস করলো, আসতে কি কোনো সমস্যা হয়েছে? না। হঠাৎ আব্বু বলল, ফিরোজ বসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলি। আমি বলছি না এখন তোমার সাথে কিছু কথা আছে? আমার পাশে গিয়ে বসলাম। হঠাৎ আব্বু এমন কথা বলবে সেটা আমি ভাবতে পাইনি। আজকে রাতে তোমার বিয়ে, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। কি? ঠিকই শুনেছ, আজকে তোমার বিয়ে। আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু কিছু বলছে না। আমি ভাইয়ের দিকে তাকালাম, দেখে ভাইয়াও কিছু বলছে না। ভাইয়া তো জানতো আমি একজনকে ভালোবাসি, এখন আবার আরেকজনকে কিভাবে বিয়ে করব। আব্বু আবার বলল, পালিয়ে যাবার চেষ্টা করো না। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবুলের মতো সবার দিকে তাকিয়ে আছি। কিছু না বলে রুমে চলে আসলাম। আমার পিছনে ভাইয়া আর ভাবিও আসলো। ভাইয়া, আব্বু যা বলছে তা কি সত্যি? কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে? আব্বু বাসায় কাউকে বলেনি যে কার সাথে তোর বিয়ে ঠিক করেছে। কি পাগল নাকি? একটা মেয়েকে না দেখে আমি কিভাবে বিয়ে করব? চিন্তা করিস না, আব্বু যদি তোর জন্য মেয়ে পছন্দ করেছে তাহলে ভালো মেয়েই পছন্দ করেছে, তুই টেনশন নিস না। আমি ভাবির দিকে তাকালাম, উনি কিছু বলছে না। এই বলে ভাইয়া ভাবি চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফুলে বসে পড়লাম। কি করব কিছু মাথায় আসতেছে না। চোখ দিয়ে নিজে অজান্তে পানি বের হচ্ছে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে সাদেকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। বন্ধুদেরও ফোন দিলাম, ওদের ফোনও বন্ধ। সারা আজকে মনে হয় মরে গেছে। ওয়াশরুমে চলে আসলাম। ঝর্ণার পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। ঘন্টাখানেক পরে রুমে আসলাম। মনে একটা খটকা লেগে আছে, আর সেটা হলো সবাই আমাদেরকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নিচে চলে আসলাম। আম্মু খাবার দিল, খাবার খেয়ে রুমে চলে এলাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকে দেখি আমার হারামি বন্ধুগুলা আমার রুমে আড্ডা দিতেছে। আমি হালকা পাতলা টাসকে খেয়ে গেলাম, কারণ সব হারামিগুলো তো আমার রুমে বসে আছে আর আমাকে টাকে দেয়নি। আমি কিছু না বলে ওয়াশরুমে আসলাম। একটু ফ্রেশ হয়ে রুমে আসলাম। সাদিয়া বলল, দোস্ত তুই বিয়ে করছিস, ট্রিট দে। ট্রিট লাগবে? যা আমার বাপের কাছ থেকে ট্রিট নে। কিছুটা রেগে বললাম, কেন বিয়ে করেছিস তুই আর ট্রিট দিব আঙ্কেল? এ কেমন বিচার? কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই, আমাকে জোর করে করানো হচ্ছে। কি? ঠিক শুনেছিস। তাহলে তুই আঙ্কেলকে বল, তাহলেই তো হয়ে যায়। কোনো লাভ নেই। কিছু সময়ের মধ্যে বাসা উঠিতে আসা শুরু করলো। সাইমা ও স্বামীর সাথে নিজে চলে গেল, আর আমার বাকি 3 হারামি বন্ধু আমাকে হালাল করতে সাহায্য করছে আর রেডি হতে। অবশেষে ইসলামিক নিয়ম মেনে আমার বিয়ে হয়ে গেল। ভেতরটা কেমন জানি খালি খালি লাগছে। কার সাথে কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। ছাদে দাঁড়িয়ে আছি, পিছনে আমার বন্ধুরাও আসলো। আর শালারা কি যেন নিয়ে হাসাহাসি করছে। আবার রাগ উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম, তোরা কি আমাকে একটু একা থাকতে দিতে পারবি? ওরা আমার চেহারার দিকে তাকিয়ে আর কিছু বললো না, নিচে চলে গেল। আমি ছাদের এক কর্নারে গিয়ে বসে এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছে। রাতের 1টা বাজে। ভাইয়া ছাদে আসলো, আমাকে দেখে বলল, কিরে তুই এখন পর্যন্ত রুমে যাস নাই? আমি কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে যা। কি হলো, আমার কথা কানে যায়নি? রুমে যা বলছি। এখন আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। এক বালতি বেদনা নিয়ে রুমে প্রবেশ করলাম।
রুমে ঢুকতে দেখি একটা মেয়ে খাটে মাঝ বরাবর লাল শাড়ি পরে আবার একটা ঘুমটা টেনে বসে আছে। আমাকে ডেকে খাট থেকে নেমে গুটিসুটি পায়ে আমার সামনে আসলো আর এসে আমাকে সালাম করে নিল। আমি 2 পা পিছনে চলে গেলাম, গিয়ে বললাম, এই আপনি এগুলো কি করছেন? কেন, কি করলাম? স্বামীর পা ধরে সালাম করছি। আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। খবরদার, ভুলে আমাকে টাচ করবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আমি অন্যজনকে ভালোবাসি। মেয়েটা তার ঘুমটা উঠিয়ে বলল। কি বললি আবার বলতো? আমার সন্দেহ ঠিক হয়েছে, আমার সাথে সাদিয়ারই বিয়ে হয়েছে। এখন দেখো মজা কাকে বলে। আপনি ঠিক শুনেছেন, আমি অন্য কাউকে ভালোবাসি। খবরদার, অন্য কোনো মেয়ের নাম যেন তোমার মুখে না শুনি। আমার মুখ আমি নিবই। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখুন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি, আজকে আমাদের বাসর রাত আর আজকে তুমি বলছো তোমার ঘুম পেয়েছে? আর কোনো কথা না বলে কারে একবারে শুয়ে পড়লাম। সাদি আমার সামনে এসে বলল, আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবা? কি? তুমি আমাকে দেখে কি অবাক হও নাই? আমি নিশ্চুপ। কি হলো বলো? জানতো কানের সামনে ঘ্যান ঘ্যান করিয়েন না। সাদি আর কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি সাদি আমার বুকে গুটি সুটি মেরে ঘুমাচ্ছে। ও চেহারা দেখে বোঝা যাচ্ছে ও কান্না করছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি জানলাম কেমনে সাদি আমার বউ? তাহলে শুনুন। সন্দেহ 1, আমি যেদিন মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছিলাম, আব্বা আম্মুর রুমে ঢুকতেই শুনি সাদিয়াকে নিয়ে কথা বলতেছে আর আমাকে দেখে চুপ হয়ে যায়। সন্দেহ 2, ভাইয়া ভাবি সাদিয়াকে নিয়ে কোনো কথাই বলেনি, যেন তারা চেনে না সাদিয়াকে। সন্দেহ 3, আমি সাদিয়াকে কল করলাম কিন্তু ফোন ধরেনি। পরে সব বন্ধুদের কল করলাম, দেখলাম ওদেরও ফোন বন্ধ দেখাচ্ছে। তখন আরেক সন্দেহ হয়েছে যে এত কিছু প্ল্যানিং করেছে সবাই মিলে। আর তখন বিয়েটা হয় সাদিয়ার বাবা আমাকে দেখে কনফার্ম যে সাদিয়ার সাথে আমার বিয়ে হয়েছে। আমি এখনো সাদিয়াকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর 2 দিন পর সাদিয়ার বার্থডে, তাই ভাবলাম এই 2 দিন সাদিয়ার সাথে বাকি সবার মতো মজা করে নিই। সাদিয়ার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, যেটা ওর বার্থডে দিন দিব। সাদিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সাদিয়ার আগে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সাদিয়া এখনো আমার বুকে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ওর চেহারায় কিছু চলে এসে পড়েছে, তাই ওর চুলগুলো ঠিক করে দিই। হঠাৎ সাদিয়া জেগে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম, মনে হয় আমাকে দেখে ফেলেছে। হঠাৎ দেখে সাদিয়া আমার ঠোঁটে কিস করলো। এই মায়েরকে লজ্জা শরম নাই? সাদিয়া বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। এ বলে সাদিয়া আমার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি ওর কাণ্ড দেখে আসছি। আবার ঘুমিয়ে পড়লাম, কারণ এত সকালবেলা আমি ঘুম থেকে উঠি না। হঠাৎ আমার মুখে পানি ফোঁটা আসছে। চোখ খুলে তাকিয়ে দেখি সাদিয়া আমার মাথা বরাবর ওর ভেজা চুলগুলো দিয়ে আমার চেহারা পানি দিচ্ছে। অনেক রোমান্টিক একটা ফিলিংস কাজ করে। আর আমি সাদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর সাদিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজা নক করতেই আমাদের দুজনে ঘোর কেটে গেল। আমি কিছু না বলে সাদিয়াকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম আর সাদিয়া গিয়ে দরজা খুলে দিল। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখি সাদিয়া খাটে বসে আছে। আমি কিছু না বলে নিচে চলে গেলাম। সাদিয়া কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি না শুনে বের হয়ে গেলাম। নিচে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে বললাম। বসতে আব্বু বলল, বৌমা কই? ওকে সাথে করে নিয়ে আসলে না কেন? আমি কিছু বললাম না, চুপচাপ খেতে লাগলাম। সাদিয়া এসে আমার পাশে বসলো। হঠাৎ ভাবি জিজ্ঞেস করলো, সাদিয়া, রাত কেমন গেল? সাদিয়া কিছু না বলে একটা শুকনো হাসি দিল। আমি খাবার খেয়ে উঠতে যাব, তখন আব্বু বলল, আজকে রোমাকে আর বৌমাকে তাদের বাসা থেকে নিতে আসবে, তাই রেডি থাকো। আমি কোনো কিছু না বলে রুমে চলে গেলাম। শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি। কিছু সময় পর সাদিয়া আসলো। ও আমার সামনে এসে ও কথা না বলে আমার বুকের উপর শুয়ে পড়লো। কি ব্যাপার, আপনি আমার বুকের উপর শুয়ে পড়লেন কেন? এটা আমার স্বামীর বুক, আমার যা মন চায় আমি তাই করব। আপনার কি? হ্যাঁ নয়, হ্যাঁ। এটা আমার বুক। আর কিছু বলতে পারলাম না। তার আগে সাদিয়া আমার আরো ঠোঁট জোড়া এক করে দিল। কিছু সময় পর কিস করার পর সাদিয়া আমার ঠোঁটে একটা কামড় দিল। আমি হালকা একটা চিৎকার দিয়ে উঠলাম। সাদিকে সরিয়ে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হচ্ছে। সাদিয়া রক্ত দেখে আমার সামনে চলে এসে কান্না করতে করতে বলল, সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বেশি জোরে কামড় দিতে চাইনি। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। আয়নার দিকে তাকে দেখি বেশি কাটা নেই, অল্প কেটে গেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাদিয়ার রুমে নাই। তাই আমি ব্যালকনিতে গিয়ে বসে মোবাইল চালাতে লাগলাম। সাদিয়ার রুমে আসলো, আমাকে দেখতে না পেয়ে ব্যালকনিতে আসলো। আমি বুঝলাম সাদিয়া এসেছে, তাই মোবাইলটা কানে নিয়ে আবল তাবল বলতে লাগলাম, জান কি করতেছ? আরে না, কাল তো আমাদের মধ্যে কিছু হয়নি। আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে না। আচ্ছা রাখি শোনা, পরে কথা হবে। মোবাইলটা পকেটে রেখে পিছনে তাকিয়ে দেখি সাদিয়ার চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যেন আজ তো আমাকে গিলে খাবে। সাদিয়া কোনো কথা না বলে আমার পকেট থেকে ফোনটা বের করে। খুব যত্নে মোবাইলটাকে ফ্লোরে ঢিল মেরে টুকরো টুকরো করে ফেলে। আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বলতে লাগলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত সাধের ফোনটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল।
কিছু সময় নীরবতা পালন করে ব্যালকনিতে বসে রইলাম। হঠাৎ নিচে থেকে অনেক আওয়াজ আসতেছে, তাই নিচে চলে এলাম। নিচে এসে দেখি শ্বশুরবাড়ির লোকজন আসছে। সবার সাথে কুশল বিনিময় করে আমার রুমে চলে এলাম। রুমে এসে বসে আছি, এমন সময় সাদিয়ার কাজিনরা চলে আসলো। আসতে পারি দুলা ভাই? আসো। ভাইয়া, আপনি কি কোনো কাজ করছিলেন নাকি? মানে আমরা কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? না, জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম। তখন দরজার দিকে তাকিয়ে দেখি সাদিয়া দরজার কাছে পালিয়ে আমাদের কথা শুনছে। তাই সাদিয়াকে রাগানোর জন্য বলতে লাগলাম, বিয়ের সময় তোমার কথাই ছেলে, আগে চাইলে সাদিয়াকে বিয়ে না করে তোমাদের দুজনকে থেকে একজনকে বিয়ে করতাম। এতে বেশ কাজ হয়েছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো, কিছু না বলে চলে গেল। আর এদিকে ওরা দুজন শরমে একবারে লাল হয়ে যাচ্ছে। হয়েছে, আর তোমাদের শরম পেতে হবে না। ওদের সাথে কথা বলতে লাগলাম। হয়তো সাদিয়া একটা ট্রেটে কফি নিয়ে আসলো। ওদের দুজনকে কফি দিয়ে আমাকে কফি দিল। আমি কফি মুখে দিলাম, তখনই ও মা গো! আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে সাদিয়া আমাকে যে কফিটা দিয়েছে সে তো লবণ দিয়ে বানানো হয়েছে আর অনেক গরম, যার কারণে মুখে দিতেই কাটা জায়গাটা লেগেছে। আর আমার অবস্থা টাইট। আমার চিৎকার শুনে ওরা তিনজন কেঁপে উঠলো। সাদিয়ার দিকে তাকে দেখি ও মুচকে হাসছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা সাদিয়ার কাজ। আমি হাত দিয়ে ইশারায় মারিয়া রূপাকে বাড়ি দিতে বললাম। ওরা বাইরে চলে গেল। আমি দরজা আটকিয়ে সাদিয়ার দিকে এগোতে লাগলাম। আরও ভয়ে ভয়ে পিছনে যেতে লাগলো। একটা সময় সাদিয়া পিছনে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে গেল। আমি সাদিয়ার একেবারে কাছে চলে গেলাম। সাদিয়ার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি কিছু না বলে সাদিয়ার কপালে একটা চুমু এঁকে দিলাম। ও চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে। আমি সাথে সাথে আমাদের ঠোঁট জোড়া এক করে দিলাম। সাদিয়া ছোটাছুটি করছে, কিন্তু পারছে না। এক সময় সাদিয়া সাড়া দিতে লাগলো। প্রায় 5 মিনিট পরে সাদিয়াকে সালাম। আমরা দুজনে হাঁপাচ্ছি। সাদিয়া কিছু বলছে না, শুধু লজ্জা লাল হয়ে যাচ্ছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, ভাববেন না আমি আপনাকে ভালোবাসি, জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ কফি দেওয়ার জন্য। ব্যাস, কাজ হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো। ওর চোখ মুখ রাগ লাল হয়ে গেছে। আমি শুধু ওয়াশরুমে চলে আসলাম। কিছু সময়ের মধ্যে গোসল করে রুমে আসলাম। দেখলাম সাদিয়া রুমে নেই। তাই মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে গল্প লিখছি। ঘণ্টাখানেক পর আমি রুমে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক, কথা বলা ভাষা হারিয়ে ফেলেছি। আমার পা যেন স্থির হয়ে গেছে, নড়তে পারছি না, কারণ সাদিয়া তার জামা চেঞ্জ করছে। হঠাৎ আমাকে দেখে চিৎকার দিতে যাবে। আমি কোনোভাবে দুধ দিয়ে সাদিয়ার মুখে গিয়ে হাত রাখলাম। এটা আবার কোন ভাষা বুঝি না, বাংলায় বলো। আমি সাদিয়ার মুখ থেকে হাত সরাতেই শুরু হয়ে গেল এক অন্যরকম ভাষণ। কুত্তা, শুয়োর, রাম ছাগল, লুচ্চা। ওই চুপ, এত গালি দেস কেন? তুই এখানে আসলি কেন? তুই দেখোস নাই আমি জামা কাপড় চেঞ্জ করছি? আমি জানতাম নাকি তুই জামা কাপড় চেঞ্জ করছিস? তুই রুমে আসলি কেন? আমি তো রুমে ছিলাম, মানে ব্যালকনিতে। সাদিয়া আমার দিকে তাকাতেই এক অন্যরকম ফিলিংস কাজ হচ্ছে। সাদিয়া ওর দিকে তাকিয়ে বললো, আজকে তোকে আমি মেরে ফেলবো। আমি কোনো কথা না বলে একদম রুম থেকে বের হয়ে গেলাম। আর সাদিয়া আমাকে রুম থেকেই অনেক সুন্দরভাবে আমার বংশোদ্ধার করছে। নিচে এসে সবার সাথে কথা বলছে। এ সময় পর সাদিয়া নিচে চলে আসলো। ও আমার দিকে পুরো রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। আর আমি ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম, কারণ সাদিয়া একটি নীল রঙের শাড়ি পরেছে আর শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করে পড়েছে। ওকে পুরো নীল পরির মতো লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমি, সাদিয়া, রূপা, মারিয়া আমার গাড়ি নিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর সাদিয়া আমার পাশের সিটে বসে আমার দিকে তাকিয়ে আছে। আর মারিয়া পিছনের সিটে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা ফুচকা দোকান দেখলাম। সাদিয়ার ফুচকা অনেক পছন্দ, তাই ওর রাগটা কমানোর জন্য একটা প্ল্যান করলাম। তাই সবাইকে বললাম, তোমরা ফুচকা খাবে নাকি? রূপার মারিয়া রাজি হয়ে গেল, কিন্তু যার জন্য বললাম সে কিছুই বললো না। আমি বললাম, ওখানে এক সুন্দর মেয়ে বসে আছে, আসো আমরা যাই। আমার কথা শুনে সাদিয়ার আগে চোখে আমাদেরকে তাকালো। আমি মনে মনে বললাম, ডোজ কাজ করেছে। গাড়ি থেকে নেমে পিছনের দিকে তাকিয়ে দেখি সাদিয়াও গাড়ি থেকে নেমেছে। আমি একটা মুচকি হাসি দিলাম। আমরা 4 জন মিলে ফুচকা দোকানে ঢুকলাম। ঢুকে আমি অবাক, কারণ এখানে অনেক কাপল বসে বসে প্রেম করছে। আমরা একটা টেবিলে বসলাম। তারপর 3 প্লেট ফুচকা অর্ডার করলাম। কিছু সময়ের মধ্যে ফুচকা নিয়ে আসলো। ওরা 3 জন ফুচকা খাচ্ছে। আমি এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। এটা দেখে রূপা আর মারিয়া হাসছে। ভাইয়া, আপনি খাবেন না? যার আশা বসে আছি সে তো কিছু বলে না। সাদিয়া কিছু না বলে এক মনে খাচ্ছে। আমি বললাম, আজকে আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। সাদিয়ার দিকে তাকিয়ে বললাম। সাদিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মারিয়া বলল, কি দেখেছেন ভাইয়া, আমাদেরও বলেন। আজকে আমি রুমে যা আর কিছু বলতে পারলাম না, তার আগে সাদিয়া আমার মুখে একটা ফুচকা ঢুকে দিল। ওদের বলল, তোরা এত কথা বলস কেন? চুপচাপ খা। আর আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। আর মন চাচ্ছিল সাদিয়ার হাতে খেতে, তাই প্ল্যান করি। অনেক হাসি পাচ্ছে তাই না? আমি আর কিছু বললাম না, কারণ সাদিয়া রেগে যাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আমি এবার জার্নি শুরু করলাম। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। অবশেষে সাদিয়াদের বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করলাম। সাদিয়ার বাবা বলল, জামা ওকে নিয়ে তো রুমে যা। সাদিয়া আগে আগে হাঁটতে লাগলো আর আমি ওর পিছনে। সাদিয়া আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো আছে আর দেয়ালে ওর অনেক ছবি আটকানো।
তা দেখে বোঝা যাচ্ছে এটা সাদিয়ার রুম। যে খাটে বসতে যাব, সাদিয়া আমার শার্টে কলার ধরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। ওই, সময় মতো দৌড় দিয়ে বেঁচে গেছিলি, এখন কি হবে তোর? এই মেয়ে এত তুই তাকে করে কথা বলে কেন বুঝি না। কি হলো, কথা বল। আমি কোনো কথা না বলে সাদিয়ার কোমরে হাত দিয়ে আমার কাছে একবার টান দিয়ে নিয়ে আসলাম। আরেক হাত দিয়ে ওর মাথার পিছনে চুলগুলো ধরে ওর ঠোঁট জোরে এক করে দিলাম। সাদিয়া আর কিছু বললো না, শুধু তাল মিলিয়ে গেল। কিছু সময় পর মারি এসে আমাদের ডেকে নিচে নিয়ে গেল। তারপর আর কি শুরু হলো, জামাই আদর নামে টর্চার। আমি খেতে পারছি না, তাই সাদিয়ার দিকে তাকালাম। কিন্তু এ কি, মায়ের তো কোনো খেয়ালই নেই, এক পরে খেয়ে যাচ্ছে। আমি সাদিয়াকে অনেকভাবে ইশারা করলাম, কিন্তু আমার দিকে তাকাই না। তাই বাধ্য হয়ে মারিয়াকে বললাম, জানো মারিয়া, আমি আর সাদিয়া আজকে সুন্দর একটা দৃশ্য দেখেছি, তাই না সাদিয়া? আমার কথা শুনে সাদিয়ার খাবার গলা আটকে গেল। পানি খেয়ে বলল, আম্মু ও আর খেতে পারবে না, ওকে অনেক টর্চার করেছো। আমি সাদিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, কারণ ডোজ কাজ করেছে। অতপর আমাকে টর্চার করা শেষ হলো। হঠাৎ মারিয়া বলল, ভাই তুমি কি যেন দেখেছো, বললে না যে? সবাই আগ্রহ নিয়ে আমাদেরকে তাকিয়ে আছে। আজকে আরে কিছু না, উনি এমনি বলছেন। আমি সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে আসলাম। এবার সারাদিন চলে গেল। রাতে আমি রুমে বসেছিলাম, এমন সময় সাদিয়া আসলো। এসে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলাম হঠাৎ ওর কি হলো, আর বিকেলে ও কোথায় গিয়েছিল। কিছু সময় পর রুমে আসলাম। রুমে এসে দেখে সাদিয়া খাটে বসে আছে, আর ওর হাতে নতুন একটা ফোন। আমাকে দেখে সাদিয়া আমার সামনে এসে বলল, এই নাও, এটা তোমার জন্য। আমার সামনে ফোনটা দিয়ে, কেন? তোমার মোবাইলটা তো আমি ভেঙে দিয়েছিলাম, তাই এটা তোমার জন্য কিনে নিয়ে এসেছি। আপনার মোবাইল আমার লাগবে না। ওই কি কইলি তুই? দেখ, ভালো মতো বলতেছি, মোবাইলটা নে, নইলে মায়ের একটাও নিচে পড়বে না। কি আর করার, মোবাইলটা নিতে হলো। মোবাইলটা অনেক সুন্দর ছিল। হঠাৎ সাদিয়া আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। আর কোনোদিন যেন তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যদি দেখি তুমি অন্য মেয়ের সাথে কথা বলেছো, সেই দিন আমি কি করবো আমি নিজেও জানি না। আমি কথা আর কিছু বলতে পারলাম না। তার আগেই সাদিয়া আমার ঠোঁট এক করে দিল। রাতে ডিনার করে সবার সাথে কিছু কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেলাম। কিছু সময় পর সাদিয়া রুমে আসলো। আমাকে রুমে না দেখে ব্যালকনিতে আসলো। এসে আমাকে দেখে আমার কোলে বসে পড়লো। কি করছো এখানে? কিছুই না। তুমি কি জানো কালকের পরের দিন কি? কি জেনেও না জানা ভান করলাম। তুমি কি সত্যিই ভুলে গেছো? কেন, কি এমন যে মনে রাখতে হবে? না, তেমন কিছু না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। ওর হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। সাদিয়া উঠে চলে গেল, আর আমি ওখানে বসে রইলাম। বুঝলাম যে সাদিয়া কষ্ট পেয়েছে। এই সময় পর সাদিয়া যখন ঘুমিয়ে পড়লো, তখন ভাইয়াকে কল করলাম। কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। কেমন আছিস তোরা? ভালো আছি। তো কিসের জন্য কল করা? বেশি কিছু না, একটা ছোটখাটো হেল্প লাগবে। কি হেল্প? কালকে পরের দিন সাদিয়া বার্থডে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, সব আয়োজন আমি করছি, তুই নিশ্চিন্তে থাক। ভাইয়া আরেকটা কথা আছে। বল। সাদিয়ার জন্য এই ব্যাপার কিছু না জানে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা। আবার কি? আই লাভ ইউ। হয়েছে, আর পাম মারতে হবে না। আচ্ছা রাখি। এই কথা বলে ফোনটা কেটে যে পিছনে তাকালাম, পুরোপুরি শখ। কারণ সাদিয়ার চোখ মুখ লাল করে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হয় সব কথা শুনে ফেলেছে। আজকে আমি শেষ। হঠাৎ সাদিয়া বলল, ওই তুই কাকে আই লাভ ইউ বললি? কান্না করতে করতে বলল। আমার ভিতর থেকে একটা শান্তির হাওয়া বয়ে গেল। হাসিটা কোনোভাবে চেপে রাখলাম। আমি আমার পার্সোনাল ব্যাপার আপনাকে কেন বলবো? দেখ, বলতে বলেছি, তুই কাকে বললি? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। ঠিক আছে, আমি তোর জীবন থেকে সরে যাব। কালকের পরের দিনে তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি। সাদিয়া রুমের বাইরে চলে গেল, আর আমি বলদের মতো ওই জায়গায় দাঁড়িয়ে আছি। সারা রাত চলে গেল, কিন্তু সাদিয়া রুমে আসলো না। আমিও সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকাল 9টা, সাদিয়াও তার আম্মু নাস্তা বানাচ্ছে। আমি রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং রুমে চলে আসলাম। আমি সাদিয়ার বাবাকে বললাম, আঙ্কেল আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এটা কেমন কথা? কালকে আসলে আর আজকে চলে যাবে? আবার এখন পর্যন্ত তো নাস্তাও করোনি। আঙ্কেল একটা জরুরি কাজ আছে, তা আমাকে যেতে হবে। আমি বিকেলে এসে সাদিয়াকে নিয়ে যাব। আঙ্কেল আর কিছু বললো না। আমি বের হওয়ার আগে দেখি সাদিয়া আমার দিকে কান্নাজড়িত চোখে তাকিয়ে আছে। আমি কিছু না বলে চলে আসলাম। যে কাজের জন্য বের হয়েছি তা করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে সাদিয়াদের বাসায় গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আন্টি হলরুমে বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, বাবা, তোমার আর সাদিয়ার কি কোনো ঝগড়া হয়েছে? না আঙ্কেল, কেন কি হয়েছে? সকালে তুমি যাওয়ার পর সাদিয়া কিছু না খেয়ে তার রুমে গেল, এখন পর্যন্ত রুম থেকে বের হয়নি। ঠিক আছে, আপনার কোনো টেনশন নেবেন না, আমি দেখছি। এ বলে সাদিয়ার রুমে চলে আসলাম। রুমের বাইরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবৎ। সাদিয়াকে ডাকলাম, কিন্তু ওর কোনো রেসপন্স নেই। ভাবতে লাগলাম সাদিয়া যে রেগে আছে, এবার দরজা খুলবে না, তাই একটু প্ল্যান করলাম। সাদিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালাম। মেসেজটা পাঠানোর 2 মিনিট পরে সাদিয়া দরজা খুলে দিল। ডোজ কাজ করেছে। মেসেজটিতে লেখা ছিল,
তুমি যদি দরজা না খোলো তাহলে আমি এখান থেকে চলে যাবো, আর কখনো আসবো না। সাদিয়া দরজা খুলে আবার খাটে বসে মরা কান্না শুরু করে দিল। ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা কান্না করেছিল। সাদিয়া নীরবে কান্না করে যাচ্ছে। আমি খাটে গিয়ে বসলাম। কেউ কি মারা গেছে? ব্যাস, কাজ শেষ। শুরু হয়ে গেল জোরে জোরে কান্না। কি হলো, এবার কান্না করছে কেন? কুত্তা, লাল বান্দর, শুয়োর, তুই আমার সাথে কথা বলবি না, তুই তোর প্রেমিকের কাছে যা। আমি তো আমার প্রেমিকার সাথেই আছি। বিড়বিড় করে বললাম। কি বললি? বললাম আমি এতক্ষণ আমার প্রেমিকার সাথেই ছিলাম, তাই তোকে একটু সময় দিতে এলাম। আমার কথা শুনে সাদিয়া আরো রেগে গিয়ে আমাকে টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমার উপর বসে এলোপাশে কিল ঘুষি দিল। আরে কি করছিস, লাগছে তো? আজকে তোকে আমি মেরে ফেলবো। তুই কোন ডাইনির সাথে ছিলি বল? মারতে মারতে বলল, ঠিক আছে আর বলবো না, এখন বাইরে যাব, চল। আমি তোর সাথে কোথাও যাব না। ঠিক আছে, তোর যা লাগবে কিন্তু। কিন্তু কি? তোর মতো আটা বস্তা আমার উপর বসে আছে, আমি মরে গেলাম, নাম তাড়াতাড়ি। ছাদের আগে অভিমানে আমার উপর থেকে নেমে ব্যালকনিতে চলে গেল। আমি ওর পিছনে পিছনে ব্যালকনিতে গেলাম। গিয়ে দেখে ও কান্না করছে। চলো বাসায় যেতে হবে, আব্বু কল করেছিল। সাদিয়া আমার দিকে চোখ বরাবর করে তাকিয়ে আছে, কারণ আমি প্রথম ওকে তুমি করে বললাম। কি হলো, কথা কানা যায়নি? তাড়াতাড়ি রেডি হও, বাসায় যেতে হবে। আমি যাব না। দেখো আমাকে রাগিও না। আমি বলেছি আমি যাব না। এখন যাও, ভদ্রমের মতো রেডি হও। সাদিয়ার কিছু না বলে গালে হাত দিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে রেডি হতে চলে গেল। থাপ্পা মারতে অনেক ভালো লাগে। ছোটবেলায় আম্মু বলেছিল মায়ের উপর কোনো ওষুধ নেই। কিছু সময়ের পর সভা থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। গাড়ি স্টার্ট দিয়েই শুরু হলো ভাষণ। আমি তোর সাথে কোথাও যাব না। আমি নিশ্চুপ। গাড়ি থামা, আমি তোর সাথে কোথাও যাব না। দয়া করে এখন চিল্লাচিল্লি করিস না, সারাদিন না খেয়ে আছি, অনেক ক্ষুধা লেগেছে। এখন রেস্টুরেন্টে যাব, তুই চুপচাপ বসে থাক, একটা কথা বলবি না। চা দিয়ে আর কিছু বলো না, চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে। আমি আর কিছু না বলে ড্রাইভ করতে লাগলাম। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে দুজনে খাবার খেয়ে আবার জার্নি শুরু করলাম। সাদিয়া চুপচাপ বসে আছে, তাই আমি বললাম, কি ব্যাপার, চুপচাপ বসে আছো কেন? তুমি আসলেই জানো না কালকে কি? জানি তো, কালকে কি? তার মানে তুমি জানতে। আমি জানতাম তুমি এই দিন কোনো সময় ভুলতে পারো না। কালকের দিনটা কিভাবে ভুলতে পারি? কালকের দিনে আমার শূন্যতে খাতনা হয়েছিল। অনেক হাসি পাচ্ছে সাদিয়া চেহারা দেখে। সাদিয়া তেলে বেগুনে জ্বলে উঠলো। সুন্দর চেহারা মুহূর্তে রাগি হয়ে গেল। সাদিয়াকে নিয়ে একটু নদীর পাড়ে আসলাম। অনেকেই বসে আছে এখানে জোড়ায় জোড়ায়। আমি আর সাদিয়া একটু নিরিবিলি জায়গায় বসলাম। বসতেই আমার গাড়ির ঘটনার কথা মনে পড়ে গেল। এখন আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। সাদিয়ার সামনে পাগলের মতো হাসি শুরু করলাম। আমি যতই হাসছি সাদিয়া ততই সাপের মতো ফুসফুস করছে। তাই আমি আর না হেসে চুপচাপ বসে রইলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাতে এখানকার দৃশ্যটা আরো ফুটে উঠলো। হঠাৎ সাদিয়া বলল, আমার বাসায় যাবে কখন? কিছুটা ভয়ে ভয়ে বলল। আর কিছু সময় থাকি। সাদিয়ার কিছু বলল না। কিছু সময় পর আমাদের দুজনে নীরবতা ভেঙে আমার ফোনে কল আসলো। আমি সাদিয়া থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ বলো। কোথায় তোরা? নদীর পাড়ে আছি। সবকিছু ঠিকঠাক আছে? সব ঠিকঠাক প্ল্যান মতো হয়েছে, সময় মতো চলে আসিস। ঠিক আছে। কলটা কেটে দিলাম। পিছনে তাকিয়ে দেখি সাদিয়াকে যেখানে বসে রেখেছিলাম সেখানে চুপচাপ বসে আছে। সাদিয়ার কাছে যেতেই সাদিয়া বলল, কে কল করেছিল? বন্ধু। কি বলল? কিছু না, এমনি। চলো এখন। বাসায় যাবো এখন? না, একটু কাজ আছে, সেখানে যাব। সাদিয়ার কিছু বললো না। দুজনে গাড়িতে বসে আবার রওনা দিলাম। এই সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। আমরা শপিং মলে কেন এসেছি? ভাবি আমাকে কিছু আনতে বলেছিল, তাই এখানে আসলাম। সাদিয়াকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলাম। অনেক সময় লাগিয়ে শপিং করার পর সাদিয়া বলল, ভাবি তোমাকে এত কিছু নিতে বলেছে? কিছু না বলে দুজনে গাড়িতে বসলাম। সাদিয়া কোনো কথা বলছে না। সাদিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্ট সামনে আসলাম। আমরা এখানে কেন আসলাম? খাবার খেতে। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে খাবো নে। না, এখানেই খাবো। আর কিছু বললো না। দুজনে রেস্টুরেন্ট থেকে ডিনার করলাম। ডিনার করতে করতে 11:30 বেজে গেল। সাদিয়াকে নিয়ে বাসার জন্য রওনা দিলাম। সাদিয়া বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 11:55-তে বাসায় পৌঁছালাম। গাড়ি পার্ক করে দরজার সামনে এসে সাদিয়া কলিং বেল বাজাবে, তখন আমি বললাম, এই কি করছো? কিছুটা চিৎকার দিয়ে বললাম। কিছুটা ভয় পেয়ে বলল, আমি আবার কি করলাম? সবাই ঘুমিয়ে আছে, কলিং বেল বাজানোর কোনো প্রয়োজন নেই। তাহলে ভিতরে যাবো কিভাবে? আমার কাছে চাবি আছে। আমার প্যান্টের পকেট থেকে চাবি বের করে দরজা খুলো। তোমার পকেটে আমি হাত দিতে যাব কেন? আরে আমার হাতে তো এতগুলো ব্যাগ, আমি আমার পকেটে হাত দিব কেমনে? সাদিয়া আর কিছু না বলে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দিল। পুরো বাসা অন্ধকার। সাদিয়া আর আমি ভিতরে গেলাম। হঠাৎ পুরো বাসায় লাইট জ্বলে উঠলো। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে সাদিয়া। সাদিয়া সবাইকে দেখে পুরোপুরি অবাক হয়ে গেছে। সবাই সাদিয়াকে উইশ করছে। আমি কিছু না বলে সেখান থেকে আমার রুমে চলে আসি। তোমাদের সবার মনে আছে আমার বার্থডের কথা? সবাই একসাথে বলল, ঘন্টাখানেক পরে সাদিয়া রুমে আসলো। রুমে এসে দেখে অন্ধকার হয়ে আছে।
রুমের লাইট জ্বালিয়ে সাদিয়া শখ, কারণ পুরো রুম পুতুল দিয়ে ভর্তি। পরের রুম থেকে কান্নার শব্দ আসতেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। কান্নার শব্দ পেয়ে রুমে এসে দেখি সাদিয়ার চোখের পানি আর নাকের পানি এক করে দিয়েছে। সাদিয়ার সামনে গিয়ে বললাম, কি হলো, কান্না করছে কেন? সাদিয়া কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে আর জোরে জোরে কান্না করে দিল। কি হলো, কান্না করতেছো কেন? তুমি এই কয়েকদিন আমাকে এত কষ্ট দিলে কেন? কি, আমি তোমাকে আবার কখন কষ্ট দিলাম? তুমি বললাম কে? সাদিয়াকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁট জোড়া এক করে দিলাম। কিছু সময় পর সাদিয়াকে ছেড়ে দিলাম। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছি। আমি কিছু বলতে যাব, তখন সাদিয়া আবার পাগলের মতো কিস করতে লাগলো। কিছু সময় পর ছাড়লো। সাদিয়া কিছু বলতে যাবে, তখন দুটো শপিং ব্যাগ সাদিয়া হাতে দিয়ে বললাম, এগুলো পরে আসো। আমি নিচে চলে আসলাম। কিছু সময় সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি পুরো অবাক। সাদিয়াকে নীল শাড়িতে নীল পরির মতো লাগছে। আমি এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। সাদিয়া আমার সামনে এসে ঠোঁটে ছোট্ট করে একটা কিস করে বলল, কি জনাব, এমন ড্যাপ ড্যাপ করে কি দেখছেন? আমার নীলপরীকে। তাই? হুম। চলেন সাদে যাব। কি, এত রাতে? এখন আমাকে কোলে তোলেন। হ্যাঁ নয়, হ্যাঁ, এখন তুমি আমাকে কোলে নিয়ে সাদে যাবে। কি আর করা, সাদিয়াকে কোলে নিয়ে সাদে চলে আসলাম। সাদিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে দোলনায় বসে আছে। নীরবতা ভেঙে সাদিয়া বলল, জানো, আমার অনেক স্বপ্ন ছিল কোনো এক রাতে তোমার বুকে মাথা রেখে চাঁদ দেখব। তাই? আচ্ছা, স্কুলে তোমার ক্রাশ কে কে ছিল? আমার স্কুল লাইফে একটা ক্রাশ ছিল, আর সে হলো তুমি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমাকে ভালোবেসে যাব। আচ্ছা শোনো, কাল থেকে আমি আব্বুকে বলে রেখেছি, কাল থেকে তুমি আর আমি আমার যে অফিস আছে সেটা দেখাশোনা করব। সাজের মুখটা আমার মুখের সামনে এনে এক গভীর কিস দিয়ে বললাম, আমার স্কুল লাইফের ক্রাশ এখন আবার অফিসের বস। তো আজকের গল্পটা এখানে শেষ হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।